কারণ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন বলেন, সিলেকশন বলেন, কোনো কিছুই হবে না। আওয়ামী লীগকে বাদ রেখে বাংলাদেশে এগুলি কোনো কিছুই হবে না। যে যতভাবে ট্রাই করুক না কেন স্বাধীনতার বিরোধী শক্তি যারা আছে তাদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য, ইটস নেভার গোইং টু হ্যাপেন। প্রিপারেশন ওরকমই নেওয়া আছে। ওইভাবেই সবকিছু রেডি করা হচ্ছে। ইউনুস সুদানির ফুয়া একটা মারাত্মক ষড়যন্ত্র আঁকছে। দর্শক, রাতে হঠাৎ করে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে। চ্যানেল 24 সেই খবরটা নিশ্চিত করছে। সেই খবর যদি সত্য হয় তাহলে রাজনীতিতে এটা একটা বড় চমকই বলা যাবে। খবরটা তৈরি হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। সন্ধ্যায় তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পরিষদ থেকে। এরপরে আমরা আলোচনা করেছিলাম যে তার গন্তব্য কি বিএনপিই হচ্ছে। এনসিপিতে যে তিনি যোগ দিচ্ছেন না সেটা মোটামুটি নিশ্চিতই জানা যাচ্ছিল। চায়ের টেবিল কিংবা পাড়ার টং দোকান, কোথাও নির্বাচনের দামামা বাজতে দেখা যাচ্ছে না। তা সত্ত্বেও বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় নির্বাচন কমিশন ঘোষণা করতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তার ঠিক আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতা কাঠামো থেকে সরে গেলেন সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত দুই ছাত্র রাজা, যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহবুজ আলম। তবে 2007-এ 11 সরকারের সময় শুধু সেনাপ্রধান মইনুল আহমেদ যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করে এই পুরো জিয়া পরিবারের উপরেই প্রতিশোধ নিয়েছিলেন এবং তাদের মাকে দুই পুত্র থেকে আলাদা করে ফেললেন সারা বাকি জীবনের জন্য। শুধু তাই নয়, সে সময় মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি কিনা ডিজিএফআই থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন তার আপন মামা সাইদ ইস্কান্দারের আপন ভাইরা। কাজে তিনি আত্মীয় বলে খালেদা জিয়া যেই মাসুদউদ্দিন চৌধুরীকে নিয়োগ দিয়েছিলেন, তিনিও কিন্তু এই জিয়া পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং তারেক জিয়াকে ভয়াবহ নির্যাতনের শিকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা যারা এখনো অনেক আশা ধরে বসে আছেন যে সামনে একটা ইলেকশন হবে, দ্বিতীয় উপদেষ্টা পদত্যাগ করেছে, স্যার ইউনুস বারবার বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তফসিল ঘোষণা আসছে আগামীকাল, অল দ্যাট, লেট মি রিমাইন্ড ইউ, কোনো ইলেকশন হবে না। বেসিক্যালি সিলেকশন হবে। সিলেকশনটা এমন যে ক্ষমতার একটা ডিস্ট্রিবিউশন হবে। এটা নিয়ে নেগোসিয়েশন চলছে, আলাপ আলোচনা চলছে, কেউ মানছে কেউ মানছে না, অল দ্যাট। স্যার ইউনুস মেটিকুলাসলি ডিজাইন করে স্বাধীনতার বিপক্ষের শক্তির হাতে ক্ষমতাটা তুলে দিবে, কিন্তু একটা ভাগবাটোয়ারা তো করতে হবে, সব পক্ষকে ঠিক রাখতে। ডেফিনেটলি আওয়ামী লীগকে ব্যান করে রাখা হচ্ছে এই ভাগবাটোয়ারাতে। আর যেভাবে ভাগবাটোয়ারা করার চিন্তাভাবনা করা হচ্ছে, যেখানে আসলে এটাও একটা মেটিকুলাস ডিজাইন। আমি জানি না বিএনপি কিভাবে এটার সাথে এগ্রি করবে বা করছে, আদৌ করে ফেলেছে কিনা। কারণ বিএনপির মধ্যে দুইটা গ্রুপ আছে। এক গ্রুপ চাইছে যে এটার সাথে স্যার ইউনুসের প্রস্তাবের সাথে এগ্রি করবে, আরেক গ্রুপ চাইছে না, তারা কোনো এগ্রি করবে না, তারা কোনো ভাগবাটোয়ারা করবে না। সো দ্য ওয়ে ইটস গোনা হ্যাপেন, আই থিঙ্ক, এবং আমার এভাবে চিন্তা করার যথেষ্ট রিজন আছে। কেউ না কেউ তো অনেক কিছু বলে দেয়। সো স্যার ইউনুসের মেটিকুলাস ডিজাইনে ক্ষমতা ভাগাভাগি হবে হচ্ছে 45-35-20, অর্থাৎ 45%, 35%, 20%। এগুলি আপনি আসন বিন্যাস বলতে পারেন, ক্ষমতার ভাগাভাগি বলতে পারেন, পাবলিক রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন। সেটা যেভাবেই বলেন না কেন, সংসদীয়ভাবে যদি ক্ষমতা এভাবে ডিস্ট্রিবিউট করে, অথবা পিপলের মধ্যে, মানুষের মধ্যে যদি ক্ষমতা, অর্থাৎ স্টেক হোল্ডার যারা আছে। সো আমাদের মধ্যে এখানে স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি, জামাত আর হচ্ছে এনসিপি। হ্যাঁ, এরা মূলত হচ্ছে এই ভাগবাটোয়ারার মধ্যে থাকবে। এবং অন্যান্য ছোটখাটো ক্যান্ডিডেট এরকম কেউ এনসিপিতে জয়েন করবে, কেউ জামাতে জয়েন করবে, কেউ বিএনপিতে জয়েন করবে, কেউ এনসিপি থেকে বিএনপিতে আসবে, কেউ বিএনপি থেকে এনসিপিতে যাবে, জামাত থেকে দুই দিকেই যাবে, আবার জামাতের দুই দিক থেকেও আসবে। এই ধরনের একটা সিনারিও হবে, বাট নিজেরাই। সো 45% যাবে, 45% পাওয়ার দেওয়া হবে বিএনপিকে, 35% পাওয়ার দেওয়া হবে জামাতকে, আর 20% পাওয়ার দেওয়া হবে হচ্ছে এনসিপিকে। সো 45-35-20, অর্থাৎ 100%। সো এখানে বলে রাখা ভালো, এনসিপি জামাত এগুলি বেসিক্যালি একই জিনিস, দে আর বেসিক্যালি দ্য সেম থিং। যদিও তারা দেখানোর চেষ্টা করে যে তারা সেম এন্টিটি না, বা জামাত, শিবির, এনসিপি এরা সবই একই ক্ষেতের মূলা, ইনক্লুডিং বিএনপিও একটা স্বাধীনতার বিপক্ষের শক্তি হয়ে গেছে। এখনো তারা ডিসাইড করতে পারে নাই তারা আসলে স্বাধীনতার বিপক্ষে কতটুকু খেলবে নাকি স্বাধীনতার পক্ষে খেলবে। তারা এটা নিয়ে তাদের মধ্যে একটা ক্ল্যাশ চলছে। আই শুড সে যে এনসিপি আর জামাত শিবির মিলে দেখা যাবে ওরা একটা মেজরিটি ফর্ম করবে, অর্থাৎ স্বাধীনতার বিপক্ষের শক্তি পাকিস্তানি রাজাকার আলবদর আল শামসের হাতে ক্ষমতা চলে যাবে ঠিক এভাবে। যদিও বিএনপি চালাকি কতটুকু বুঝতে পারবে আমি জানি না। ডেফিনেটলি হচ্ছে জামাত এবং এনসিপি দুইটা মিলেই একটা পাওয়ার হবে ভবিষ্যতে। সো এখানে আমি বলছি না যে এগুলি পাবলিক ভোট, নো, এগুলো হচ্ছে ক্ষমতার ডিস্ট্রিবিউশন। স্যার ইউনুস এইভাবেই ক্ষমতা ডিস্ট্রিবিউট করবে অ্যামাং অল দিস থ্রি স্টেক হোল্ডার্স, সোজা হিসাব। এবং ক্ষমতা এভাবেই ভাগ-বাটোয়ারা করা হবে, সেটা একটা ভুয়া ইলেকশন বলেন, হ্যাঁ না ভোট বলেন, অথবা সিলেকশন বলেন, সেটা যাই হোক না কেন। বিএনপি এখানে জাস্ট একটা বেইট। ওই যে মাছ ধরার সময় বড়শিতে একটু খাবার টাবার দিয়ে মাছ ধরতে হয় না, বেইট। বিএনপি হলো ঠিক এক্স্যাক্টলি এরকম একটা বেইট। তারা বারবারই ধরা খায় এবং এখানেও একটা ধরা খাবে। রিগার্ডলেস, দিস ইজ হোয়াট দে ওয়ান্ট টু ডু। তার মানে এই না যে তারা এগুলিতে সফল হবে। কারণ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন বলেন, সিলেকশন বলেন, কোনো কিছুই হবে না। আওয়ামী লীগকে বাদ রেখে বাংলাদেশে এগুলি কোনো কিছুই হবে না। যে যতভাবে ট্রাই করুক না কেন স্বাধীনতার বিরোধী শক্তি যারা আছে তাদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য, ইটস নেভার গোয়িং টু হ্যাপেন। প্রিপারেশন ওরকমই নেওয়া আছে, ওইভাবেই সবকিছু রেডি করা হচ্ছে। সো যতভাবে ট্রাই করেন না কেন লাভ নেই। স্বাধীনতার বিপক্ষের শক্তির কাছে বাংলাদেশকে কখনো তুলে দেওয়া হবে না।
সেটার জন্য যত মূল্য দিতে হয় দেওয়া হবে। এই ব্যাপারে নিশ্চিত থাকেন, শান্তিতে কেউ থাকতে পারবে না। এই সমস্ত এনসিপি, জামাত শিবির, বিএনপি, হুয়েভার দ্য হেল দে আর, ইনক্লুডিং স্যার ইউনুস, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে পুরো বাংলাদেশকে ধ্বংস করেছেন, তারাও আমার মনে হয় না কেউ শান্তিতে থাকতে পারবে। আবার এই সমস্ত কথাগুলি বলার পেছনে যথেষ্ট কারণ আছে, যেগুলি সামনের দিনগুলিতে জানতে পারবেন। হ্যাপি গুড ওয়ান। ইউনুস সুদানির ফুয়া একটা মারাত্মক ষড়যন্ত্র আছে। আমি জানি এই ভিডিও দেখার পর আপনারা আমাকে অনেকে গালি দিবেন, অনেকে আমাকে বলবেন আমি গুজববাজ, আমি মিথ্যাবাদী, আমি ওইটা আমি সেইটা, বলেন সমস্যা নাই। তবে আমাকে গুজববাজ, মিথ্যাবাদী, ভণ্ড যা কিছু বলেন না কেন, সবকিছু বলার পূর্বে একবার মনে রাখবেন রাজনীতি হচ্ছে চলমান একটা গতিশীল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট চলে আসে, বিভিন্ন পরিবর্তন চলে আসে। এটা হবেই পৃথিবীর ইতিহাসে, প্রত্যেকটা দেশেই। রাজনীতিতে সব সময় একরকম থাকে না, এই সময়ের মধ্যে বিশাল একটা পরিবর্তন আসে, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থান, পারিপার্শ্বিক কারণ থেকে যায়। তো বাংলাদেশের রাজনীতি গত 15 মাস যাবত বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন এখানে এসেছে। অনেকে অনেক কথা বলেছে, অনেক কথা মিলেছে, অনেক কথা মিলে নাই। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক কিছু আমার জায়গা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, বাট সবকিছু যে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে মিলে যাবে এমনটা না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা অধ্যায় রচনা করতে যাচ্ছে সুদখোর ইউনুস, মহাজং ইউনুস। বাংলাদেশে ভেবেছিলাম নির্বাচন হবে না, কিন্তু এখন মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে। আজকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে এবং শুনতে পাচ্ছি জুলাই নির্বাচন হবে। অর্থাৎ এই 36 জুলাই এইটা, জুলাই সেইটা, মানে জুলাই আন্দোলনটাকে স্মরণে রাখার জন্য, মহিমান্বিত করে রাখার জন্য তারা জুলাই মাসেই নির্বাচনের আয়োজন করবে বলে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে মোটামুটি নিশ্চিত হয়েছি। এখন এই নির্বাচন করলে ক্ষমতায় কারা আসবে, এটা একটা বিশাল প্রশ্ন। আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, নির্বাচন হলে ক্ষমতায় আসবে জামায়াত। অনেকে আকাশ থেকে পড়তে পারেন, আরে না, বাংলাদেশে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে কখনো বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনবে না। তাদেরকে বলি, বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে? বাংলাদেশে কি নিরপেক্ষ নির্বাচন হবে? বাংলাদেশে কি ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না। যেখানে 40% সমর্থক যাদের, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে রাখা হচ্ছে না। এই নির্বাচন এখানেই শেষ। যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না, ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা পৃথিবীতে কোথাও হবে না। মোল্লা মিলিটারি অ্যালায়েন্স অর্থাৎ জামাতের পৌদবালক জনাব জেনারেল ওয়াকার সাহেব এবং জামাত মিলে এবং ইউনুস মিলে ষড়যন্ত্র রেখেছেন। তারা কোনো রকম একটা নির্বাচন আয়োজন করে সেখানে প্রশাসনকে দিয়ে, সেনাবাহিনীকে দিয়ে, বিএনপিকে চেপে রেখে তারা ক্ষমতায় আসবে। এখন জামাত এই ক্ষমতাকে কতদিন ধরে রাখতে পারবে, কতদিন তারা ক্ষমতার মসনদ ভোগ করতে পারবে, এটা একান্ত জামাতের ব্যক্তিগত বিষয়, কিংবা এটা অন্য একটা প্রসঙ্গের মধ্যে চলে যায়, ওইটা পরের প্রেক্ষাপট, নির্বাচন পরবর্তী। কিন্তু নির্বাচন পূর্ববর্তী সময়ে যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, তারেক রহমান আপাতত বাংলাদেশে আসতে পারছেন না, এটা একটা মেটিকুলাস পরিকল্পনার অংশ, তাকে আসতে দেওয়া হচ্ছে না। তারেক রহমান যদি বিএনপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে তিনি বাংলাদেশে জুলিয়াস সিজারের মতো এসে প্রবেশ করবেন, মসনদে বসবেন, দেশ পরিচালনা করবেন। অর্থাৎ সম্রাটের মতো আসবেন, বীরের বেশে এসে ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন, দেশ পরিচালনা করবেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, কেউ যদি ভোটার না হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচনে অংশ নিতে পারে না। যদি তারেক আসেও, তাতেও তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তিনি এখন পর্যন্ত ভোটার হন নাই। আর নির্বাচনী তফসিল ঘোষণা করার পর কেউ ভোটার হতে পারে না, এটা বাংলাদেশের সংবিধানের একটা নিয়মের মধ্যে পড়ে। এবং তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান, তারাও কিন্তু বাংলাদেশের ভোটার না। শুনতে পাচ্ছি, যে তথ্য এসেছে, জুবাইদা রহমানকে সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। বেগম জিয়া ক্লিনিক্যালি ডেড, হয়তো বা 16 ডিসেম্বর বা 17 ডিসেম্বর তার মৃত্যু ঘন্টা বাজবে, মানে ঘোষণা করা হবে সরকারের পক্ষ থেকে। এর আগে তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হলো না, এটা একটা মেটিকুলাস পরিকল্পনা। এখন বিএনপিকে তো সামনে আগাইতে হবে, সামনের দিনে নির্বাচন পার করতে হবে। সেই নির্বাচনে তারা জুবাইদা রহমানকে সামনে রেখে একটা পরিকল্পনা চালাচ্ছে কিভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়া যায়। 5 আগস্ট পরবর্তী বিএনপির যে গ্রহণযোগ্যতা ছিল, যে জনপ্রিয়তা ছিল, সেটা কি আদৌ অবশিষ্ট আছে? 50-60% বিএনপির সমর্থন আছে? নাই। সারা দেশে সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, খুন, গুম, হত্যা, মামলা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি সবকিছু করে বিএনপি পচে গিয়েছে। বিএনপি এখন একটা পচা সাপের মতো, বিএনপিকে কেউ বিশ্বাস করতে পারছে না। বাংলাদেশের মানুষের যে ম্যান্ডেটটুকু বিএনপির অর্জনের কথা ছিল 5 আগস্ট পরবর্তী সময়, সেটা তারা পারেনি। তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, তাদের তৃণমূলকে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে নাই। আর নিয়ন্ত্রণটা হবেই বা কিভাবে? যাদের প্রধান নেতা, যাদের মূল নেতা লন্ডনে বসে ভিডিও কলের মাধ্যমে দল পরিচালনা করেন, সেই দলের কর্মী সমর্থক নেতারা মোটেও নিয়ন্ত্রণে থাকবে না। বিএনপিকে মানুষ কেন ক্ষমতা নিয়ে আসবে? একটা মেসেজ এখানে আছে, তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি, এটা মেটিকুলাস পরিকল্পনার অংশ হিসেবে। এবং এই মেটিকুলাস পরিকল্পনা করেছে জামাত, ইউনুস এবং বাংলাদেশ সেনাবাহিনী। ওয়াকারুজ্জামান, সেনাবাহিনী বললে ভুল হবে, ওয়াকার সাহেব। যে দলের প্রধান তিনি জীবনের রিস্ক নিয়ে বাংলাদেশে আসতে পারে না নির্বাচনের পূর্বে, সেই দলের প্রধানকে ক্ষমতার মসনদে দেখতে চাইবে বাঙালি কি এতটাও গর্ধব জাতি? কখনোই না। তারেক রহমান বাংলাদেশে আসেন না, এখানে বিএনপির বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। কারণ বিএনপির প্রতি মানুষের একটা দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়েছে অলরেডি, যে দলের নেতা তিনি বাংলাদেশে আসতে পারেন না, তিনি কিভাবে 18 কোটি বাঙালির দায়িত্ব নেবেন, তিনি কিভাবে বাঙালির আশা ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন, প্রত্যাশার বাস্তবায়ন করবেন। এই সাইকোলজিটা বাঙালি বুঝে ফেলেছে এবং এই গেমটা পুরোপুরি খেলে দিয়েছে জামায়াত। তারেক রহমান আসার জন্য কিন্তু প্রচন্ড চেষ্টা চালিয়েছিল, শুনেছি। অনেকে বলতে পারেন আপনি তো এর আগে বলেছেন তারেক রহমান আসতে চাচ্ছে না। হ্যাঁ, এমন একটা প্রসঙ্গ ছিল, বাট পরবর্তীতে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যেই ঘটনা সাজানো হয়েছে, এই প্লটটা নিয়ে তারেক রহমানকে আসার একটা সিস্টেম করা হয়েছিল, বাট তিনি ক্লিয়ারেন্স পান নাই, তিনি আসতে পারেন না এবং তিনি রিস্ক নিতে রাজি না। দুদিন পূর্বে শুনেছেন আপনারা, তারেক রহমান সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের কাছে মাফ চেয়েছে, ক্ষমা প্রত্যাশা করেছে। কেন চেয়েছে জানেন? কারণ ওই যে 1/11-এর সময় যে সেনা কর্মকর্তাদের সাথে সে দুর্ব্যবহার করেছিল, তাকে যারা মেরেছিল 2005 সালে ক্যান্টনমেন্টে, যাদের সাথে তারেক রহমান দুর্ব্যবহার করেছিল, তারা কিন্তু এখন সেনাবাহিনীর মধ্যে আছে। তাদের ভয়ের জন্য তারেক রহমান রিস্কটা নিতে চায়নি, সেজন্য তিনি মাফ চেয়েছেন। কিন্তু মাফ চেয়েও প্রকৃতপক্ষে তিনি কোনো ছাড় পাবেন না, তিনি আসতে পারছেন না এবং আসতে পারবেন না। এখন জামাত কি তাহলে তাদের মোল্লা মিলিটারি অ্যালায়েন্স ব্যবহার করে ক্ষমতায় যাবে? এই রিস্ক কি জামাত নেবে? দেশের অর্থনীতি, দেশের রাষ্ট্রযন্ত্র সবকিছু তো ভেঙে পড়া অবস্থায়। এই মুহূর্তে জামাত ক্ষমতায় গিয়ে কি তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে? আর জামাত ক্ষমতায় গেলে রাষ্ট্রে কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে আপনারা নিশ্চয়ই সেটা এই 15 মাসে টের পেয়েছেন। নাকি জামাত
তাদের এই মোল্লা মিলিটারি অ্যালায়েন্স ব্যবহার করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে, তারা বিরোধী দল হয়ে সংসদে থেকে যাবে। কারণ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে জামাত কি রিস্ক নেবে? আর যদি জামাত রিস্ক না নেয়, সেক্ষেত্রে পরবর্তীতে জামাত ক্ষমতায় আসবে এই সম্ভাবনাটুকু নাই বললে চলে। কারণ জামাত এই মুহূর্তে যেই পজিশনে আছে, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে জামাত এতটা শক্তিশালী কখনো ছিল না। তাদের প্রশাসন নিয়ন্ত্রণে, সেনাবাহিনী নিয়ন্ত্রণে, রাষ্ট্রযন্ত্রই তাদের নিয়ন্ত্রণে, এবং বর্তমান সরকার যারা আছে, উপদেষ্টা পরিষদ, সবাই তাদের নিয়ন্ত্রণে। সেক্ষেত্রে জামাতের এবার ক্ষমতায় আসাটা অনেকটা সুযোগ আছে, বাট এই সুযোগ যদি তারা কাজে না লাগিয়ে বিএনপিকে সামনে ঠেলে দিয়ে দেশকে দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলে দিয়ে পরবর্তীতে ক্ষমতায় আসার প্রচেষ্টা চালায়, সেটা আমার মনে হয় আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এখন পুরা খেলাটা আওয়ামী লীগ তাকিয়ে তাকিয়ে দেখবে, এবং এই খেলার প্লট একটা সময় আওয়ামী লীগের হাতে চলে যাবে। কিভাবে চলে যাবে? জামাতের মধ্যে এবং বিএনপির মধ্যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হলে আমার মনে হয় না বিএনপি জামাতের সাথে টিকতে পারবে। কেন পারবে না? কারণ এই মুহূর্তে জামাতের হাতে যতগুলো অস্ত্র আছে, সারা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করে রাখা হয়েছে। এটা শুধুমাত্র ব্যবহার করা হবে নির্বাচনী তফসিল ঘোষণা করার পর। বিএনপি যখন চাপ দেবে এবং নির্বাচনকালীন সময় বা নির্বাচন প্রস্তুতির পূর্ব সময়গুলোতে যদি বিএনপি নেতাকর্মীরা কোনো ধরনের ঘাপলা করার চেষ্টা করে, কোনো ধরনের অরাজকতা করার চেষ্টা করে, সেক্ষেত্রে মোল্লা মিলিটারি অ্যালায়েন্স অর্থাৎ জামাতের পুষা যে জঙ্গিগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, এদেরকে রাস্তায় নামিয়ে দিবে এবং বিএনপির উপর একটা নির্যাতন নিপীড়ন চালাবে। আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগের উপর নির্যাতন চালানো নতুন করে কিছু নাই, কারণ তাদেরকে এই মুহূর্তে যা করা হয়েছে সবই দেখেছেন যে তাদের উপর কি ধরনের নির্যাতন চলেছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়াচ্ছে? আগামীতে মানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় কে আসবে এটা নির্ধারণ করবে সেনাবাহিনী, জামায়াত এবং ইউনূস, তাই তো? অনেকে বলতে পারেন পশ্চিমা চাপ, প্রতিবেশী বিভিন্ন সামরিক শক্তিধর রাষ্ট্রের চাপ, পরাশক্তিগুলোর চাপ, এগুলো ইউনূস কিভাবে মোকাবেলা করবে? ইউনূস এগুলো মাথায় ঘামাচ্ছে না। ইউনূসের মতো করে একটা নির্বাচন দিয়ে সেফ এক্সিট নিয়ে চলে যাবে, এটা ইউনূসের পরিকল্পনা। দেশে কি হবে? দেশ মরে যাবে কিনা, দেশ ভুগে যাবে কিনা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিনা, দেশের মানুষ শান্তিতে থাকবে কিনা, এটা বাবার সময় ইউনূসের নাই এবং ইউনূসের উপদেষ্টা পরিষদের নাই। আরো একটা তথ্য দিয়ে রাখি, উপদেষ্টা পরিষদের যে সীমাহীন দুর্নীতি, এই দুর্নীতির কারণে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বেশ কয়েকটা মামলায় ফেসে যেতে পারে। অর্থাৎ নিজেদেরকে স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে রাখতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলির পাঠা বানাতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টা একটু মাথায় রাখবেন। হতে পারে, আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, কারণ তার দুর্নীতির মাত্রা অত্যাধিক। সো হতে পারে, তার মানে জামাত ক্ষমতা নিয়ন্ত্রণ করছে এবং জামাত নির্ধারণ করবে, সেনাবাহিনী নির্ধারণ করবে, ইউনূস নির্ধারণ করবে ক্ষমতায় কে আসবে। এখন জামাত যদি অর্থনীতি টিকে রাখতে পারে, বাংলাদেশকে ঠিকঠাক চালাতে পারে, তাহলে তারা রিস্ক নেবে না, তারা ক্ষমতায় আসবে। আর যদি না পারে, তাহলে বিএনপিকে এগিয়ে দেবে, যাতে পরবর্তীতে তারা ক্ষমতায় আসতে পারে। এই ধরনের একটা পরিকল্পনা চলতেছে। আর পুরো ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হচ্ছে সুদখোর মহাজন ইউনূস। এই ঘটনার শেষ আসলে কোথায় গিয়ে ঠেকবে, এই খেলাটার সমাপ্তি আসলে কিভাবে হবে, সেটা দেখতে হলে অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। দেখা যাক কি হয়, নির্বাচনী তফসিল ঘোষণা হোক, এরপর আমরা বুঝতে পারবো আসলে কার কি পদক্ষেপ। এখন বিএনপি এটা যদি বুঝতে পেরে তারা যদি আন্দোলনে চলে যায়, ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে না, সেক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। আবার বিএনপি যদি চামচামি করে ইউনূসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রে বিএনপি ধরা খেতেও পারে, নাও খেতে পারে। আবার তারেক রহমানের মুখে শুনতে পাচ্ছি যুদ্ধের প্রস্তুতি নাও, কিসের যুদ্ধ করবে, কার সাথে যুদ্ধ করবে, আসলে বুঝতে পারছি না। অনেকগুলো খেলা চলতেছে, দেখা যাক আসলে খেলার এন্ডিং আওয়ারে গিয়ে কি হয় এবং এই পুরো খেলাটার মধ্যে আওয়ামী লীগের কি ভূমিকা হয়, সেটা আমরা দেখবো খুব শীঘ্রই। ভালো দর্শক, রাতে হঠাৎ করে একটা চমকপ্রদ খবর সামনে এসেছে। চ্যানেল 24 সেই খবরটা নিশ্চিত করছে। সেই খবর যদি সত্য হয়, তাহলে রাজনীতিতে এটা একটা বড় চমকই বলা যাবে। খবরটা তৈরি হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। সন্ধ্যায় তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পরিষদ থেকে। এরপরে আমরা আলোচনা করেছিলাম যে তার গন্তব্য কি বিএনপিই হচ্ছে। এনসিপিতে যে তিনি যোগ দিচ্ছেন না, সেটা মোটামুটি নিশ্চিতই জানা যাচ্ছিল। এবার নতুন চমক জাগানো খবর যেটা এসেছে, তাতে মনে হচ্ছে তিনি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদে যাচ্ছেন। তাহলে কি গণ অধিকার পরিষদের সেক্রেটারি হয়ে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? এই চাঞ্চল্যকর খবরের ভেতরে ঢোকার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। নেতৃত্বের দ্বন্দ্বের কারণেই যে তার এনসিপিতে যাওয়া হচ্ছে না, সেটা এখন একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। এনসিপিতে তিনি সাংগঠনিক সহ নির্বাচনী সমস্ত দায়িত্ব নিয়ে যাওয়ার এক ধরনের ফয়সলা হয়েছিল, যেটাতে বাদ সেধেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এখন মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ব প্লাস নির্বাচনের সমস্ত দায়িত্ব নিয়েই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই দলটিতে আসার কথা ছিল। কিন্তু মাঝখানে এই খবরটা তৈরি হলেও আমরা দেখেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি পদত্যাগ করছেন, এরকম খবর ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে তিনি জানিয়েছিলেন যে তিনি এনসিপিতেই থাকছেন। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই এনসিপিতে যাওয়া হলো না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এটা এক ধরনের মানে নিশ্চিত তথ্যই মনে হচ্ছে বিভিন্ন দিকের নানা ধরনের ইনফরমেশনের ভিত্তিতে। আজকে রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি গণমাধ্যমকে টেলিফোনে নিশ্চিত করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে আসতে চাচ্ছেন। এই চাওয়াটি কি হঠাৎ করে আজকেই তৈরি হয়েছে, নাকি এই চাওয়াটা একটা পর্যায়ে যাওয়ার পরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং ঢাকা 10 থেকে তিনি যে নির্বাচন করবেন, সেই নির্বাচনটা গণ অধিকার পরিষদ থেকেই করবেন? আর গণ অধিকার পরিষদ যদি বিএনপির সঙ্গে জোট করে, সেই ক্ষেত্রে ঢাকা 10 আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বিএনপি ছেড়ে দেবে, সেরকম কি ব্যাপার শেষ পর্যন্ত রাজনীতির ইকুয়েশনে দেখতে যাচ্ছি? চ্যানেল 24 যেটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ। রাশেদ খান, অর্থাৎ রাশেদ খান বলেছেন, কি বলেছেন? সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে ফের যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানাচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। অর্থাৎ এর আগেও গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন। চ্যানেল 24 এর সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে এই তথ্য জানিয়েছেন রাশেদ খান। রাশেদ খান বলেছেন গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ মাহমুদ। আগেও তিনি গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকায় নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। এ নিয়ে আলোচনাও চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নেতৃত্ব পর্যায়ে তার মানে আভাসটা মোটামুটি ক্লিয়ার যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ যদি তাকে দেওয়া হয়, তাহলে তিনি হয়তো গণ অধিকার পরিষদে জয়েন করতে পারেন। সেই প্রশ্নের সরাসরি তৈরি হয়েছে, সেই প্রশ্নটাও রাশেদ খানের ক্ষেত্রে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেক্রেটারির পদ ছাড়তে প্রস্তুত কিনা, এমন প্রশ্নের উত্তরে রাশেদ খান বলেছেন আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেয়া হবে। তিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন, তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।
এর আগে সন্ধ্যায় আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদত্যাগ করতে দেখেছি এবং প্রধান উপদেষ্টা তিনি সহ মাহফুজ আলম দুইজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে এই স্বল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছো সেটা স্মরণীয় হয়ে থাকবে। যদিও বহু বিতর্কের জন্ম দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেরকমটাও আমরা দেখেছি। এখন তাহলে কি গন্তব্য শেষ পর্যন্ত এনসিপি না হয়ে বিএনপি না হয়ে গণ অধিকার পরিষদ হচ্ছে? আর গণ অধিকার পরিষদে কি তিনি দুটো কারণে যাচ্ছেন? এক, সাধারণ সম্পাদকের পদটা পাওয়া, দুই, ঢাকা 10 আসনটা নিশ্চিত হওয়া। গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সঙ্গে জোট করবে বলে আমরা জানি, সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদের আসন সংখ্যা 2-এর জায়গায় কি 3 হয়ে যাবে? রাশেদ খান, নুরুল হক নূর এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনজনকে কি বিএনপি গণ অধিকার পরিষদের জন্য ছাড়বে? সেদিকেই যাচ্ছে। আর যদি ঢাকা 10 আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ছাড়তে হয়, তাহলে এর আগে যাকে ঘোষণা দেওয়া হলো 34 আসনের মধ্যে একটি আসনে ঢাকা 10-এ একজনকে নির্বাচিত করেছে বিএনপি, সেটা কি পরিবর্তন হতে চলেছে? রাজনীতিতে কত কিছুই না হয়। একদিনের মধ্যে গণ অধিকার পরিষদে যাচ্ছেন এই আলোচনা যেহেতু এসেছে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকই সেটা নিশ্চিত করেছেন, এরপরের চমক তাহলে অপেক্ষা করছে মাহফুজ আলমের জন্য। মাহফুজ আলম কোন দলে যাচ্ছেন? তিনি কি শেষ পর্যন্ত বিএনপিতেই যাবেন? আর বিএনপিতে গেলে লক্ষ্মীপুর এক কি মাহফুজ আলমকেই ছেড়ে দেবে বিএনপি? অনেক কিছুই বাকি এখনো। কালকে যখন তফসিল ঘোষণা হবে সন্ধ্যায়, কালকের মধ্যেও অনেক খবর আরও তৈরি হতে পারে বলে ভাবছেন অনেকেই। দর্শক, এরপরের স্টেপ কি? আপনি কি মনে করছেন মাহফুজ আলম তাহলে তিনি ভিন্ন আরেকটা দলে যাচ্ছেন এবং তারা দুজনই তাদের নির্বাচনে নিজের নিজের সিটে জয়লাভ নিশ্চিত হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলোই করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। বিরাট চমকপ্রদ কিছু একটা ঘটে গেছে, যা সত্যি হলে নাকি রাজনীতিতে বড়সড় মোড় ঘোরানোর মতো ব্যাপার হয়ে যেতে পারে। চ্যানেল 24 এই খবরটা নিশ্চিত করছে। খবরটা ঘুরে ফিরে আসছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন, আর তারপর থেকেই প্রশ্ন তার গন্তব্য কোথায়, বিএনপি, এনসিপি নাকি অন্য কোথাও। এনসিপিতে তিনি যাচ্ছেন না, এটা এখন দিনের আলোর মতো নাকি পরিষ্কার। কারণ নেতৃত্বের দ্বন্দ্বটা খুব স্পষ্ট। তাকে সাংগঠনিক এবং নির্বাচনী দায়িত্ব দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির আপত্তিতে সেই পদ বন্ধ হয়ে যায়। এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে হুমকি দিয়ে বলেছিলেন তিনি পদত্যাগ করবেন যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এনসিপিতে আসেন। আর এই পরিস্থিতি নাকি নিশ্চিত করে দেয় সজীব ভুঁইয়ার এনসিপিতে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না বা যাওয়া হচ্ছে না। গোপন খবর হলো এনসিপি মনে করে যে এই দুর্নীতির বস্তা যদি এনসিপিতে যায়, তাহলে এনসিপি নামের কিংস পার্টি এই 16 মাসে যেটুকু এগিয়েছিল, এই পাপের বোঝা যোগ দিলে ঠিক তার 10 গুণ পিছিয়ে মাটির নিচে ঢুকে যাবে। আর নাহিদ কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারির জায়গা দখল করে নিতে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 1 মিনিটও দেরি করবে না। একেবারে আওয়ামী লীগের মুশতাকের চরিত্র নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে বলে সকলে মনে করে থাকেন। কিন্তু খবরটি ছড়াতে না ছড়াতে গত রাতেই এই খবর আবার নতুন এক মোড় নেয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে নিশ্চিত করেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে যোগ দিতে চান। প্রশ্ন হচ্ছে, এটা কি হঠাৎ সিদ্ধান্ত নাকি পরিকল্পনার একটা অংশ? তিনি কি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আসছেন রাশেদ খানের জায়গা দখল করতে? রাশেদ খান বলছেন আসিফ মাহমুদকে সম্মানজনক পদ দেওয়া হবে। তিনি আগেও এই দলের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তাকে ফেরানো নিয়ে নেতৃত্ব পর্যায়ে নাকি ইতিবাচক, যদিও চূড়ান্ত কিছু হয়নি। প্রশ্ন হলো, নুরুল হক নুরুর দলটি যে এই দুর্নীতির জাহাজকে দলে ঢোকালে বিপদে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু নুরু হয়তো মনে করছেন যে আসিফ দলে ঢুকলে কিছু পয়সা আসবে তার সাথে, নির্বাচনের সেটি কাজে লাগাবেন তিনি। কিন্তু আসিফের মতো এই ধুরন্ধরের হাত গলে পয়সা পড়বে বলে মনে করার কোনো কারণ আছে? নেই। এখন সব প্রশ্নকে ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে ঢাকা 10 আসনকে নিয়ে। সজীব ভুঁইয়া এই আসন থেকে নির্বাচন করতে চান। গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সঙ্গে জোট করতে পারে, তাহলে কি বিএনপি ঢাকা 10 আসনটি সজীব ভুঁইয়ার জন্য ছাড়বে? যদি ছাড়ে, তাহলে আগে ঘোষিত বিএনপি প্রার্থীর কি হবে? তিনি বসে থাকবেন? তিনি স্বতন্ত্র দাঁড়ালেও তো সজীব ভুঁইয়া পাশ করবে না। আরেকটা হিসাব হচ্ছে, গণ অধিকার পরিষদের আসন সংখ্যা কি 2 থেকে 3-এ উঠবে? নুরুল হক নূর, রাশেদ খান, এবার যুক্ত হবেন সজীব ভুঁইয়া, তিনজনের জন্য বিএনপি 3টা আসন ছেড়ে দেবে? রাজনীতির সমীকরণ এত সোজা না তো। মাত্র কয়েক ঘন্টায় এক দলে পদত্যাগ, অন্য দলে যাওয়ার সম্ভাবনা, সব মিলিয়ে রাজনীতি আসলে বদলাতে পারে। পরিস্থিতি আরো জটিল হচ্ছে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামের এই দুর্নীতির বস্তা হয়তো এবার অঢেল টাকা হাতে নিয়ে বিভিন্ন দলের দুয়ারে দুয়ারে ঘুরবে, আমাকে নাও, আমাকে নাও, আমার কাছে টাকার খনি আছে, দেখা যাক কে তাকে নেয়, এই বস্তা কে নেয়। আসলে এবার মাস্টার মাইন্ড মাহফুজের দিকে একটু তাকাই, তারপরে শেষ করি এইসব প্যাচাল। মাহফুজ আলম কোথায় যাচ্ছেন? তিনি কি বিএনপিতে যাচ্ছেন? আলগের লক্ষ্মীপুর 1 আসনে কি তাকে দেওয়া হবে? তফসিল ঘোষণার আগেও বড় খবর আসছিল যে তাকে দেওয়া হচ্ছে এই লক্ষ্মীপুর 1 আসন, কিন্তু সেটা তো আসলে এলডিপি থেকে যোগ দেওয়া একজন নেতাকে দিয়ে দেওয়া হয়েছে। মোট কথা, দুজনেই নিজের আসন নিশ্চিত করতে যে পথটা সবচেয়ে সুবিধাজনক সেটা নিতে চলেছেন, আসিফ এবং মাহফুজ। রাজনীতিতে একদিনেই কত কিছু বদলে যায়, আজকের ঘটনায় তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু এই মাস্টার মাইন্ড গত 16 মাসে কি করলো, মাহফুজের কথা বলছি এবার, তার তো একটা হিসেব থাকতে হবে, হবে না? তারা নাকি নিজেদের আয় ব্যয়ের হিসেব দিয়েছে। কোথায় দিয়েছে সেই হিসেব? আপনি দেখেছেন? আমি দেখিনি, তবে দেখতে চাই। জনসম্মুখে প্রকাশ হোক সব। আর এই যে বিরাট মাথাওয়ালা মাহফুজ আলম 16 মাসে অন্তত 16টি স্ট্যাটাস দিয়ে তার মধ্যে থেকে 10টি মুছে দেওয়া ছাড়া আর কোনো কাজ করেছেন বলে আপনি জানেন কি? ও হ্যাঁ, শোনা যাচ্ছে টিভি লাইসেন্স দিয়ে তিনি বেশ কিছু কামিয়ে নিয়েছেন। হোক তা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তুলনায় সামান্য, কিন্তু কামিয়েছেন তো বটেই। এখন এই 2 বস্তার ভার কে লইবে? কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। আমি ভালো মতো আবৃত্তি করতে পারলাম না, হয়তো ভুলও হলো, কিন্তু নিরুত্তর ছবি আমরা। এই বস্তা কে নেবে? এই বস্তার ভার কে লইবে? দুর্নীতির বস্তার ভার AK-47। আমি ওটা নাম দেই, রাইফেল সজীব, রাইফেল ভুঁইয়া, AK ভুঁইয়া, AK-47 ভুঁইয়া, যে নামেই ডাকুন, সত্য তো বদলাবে না। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।